আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন সারা দেশে গত কয়েকদিন ধরে সড়ক দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে। সেই তার মধ্যে আসলে বিআরটি এর এক পরিসংখ্যানে দেখা গেছে যে চট্টগ্রাম সেই সড়ক দুর্ঘটনায় শীর্ষে, অর্থাৎ চট্টগ্রামে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে। সেসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। দর্শক, আমরা একটু আলোচনায় যাবার আগে একটু ছোট্ট কিছু তথ্য দিতে চাই আপনাদেরকে। যেমন গত বিআরটি যে তালিকা করেছে তার মধ্যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে 3 মাসের একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে 322টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং তার মধ্যে মারা গেছে 261 জন। তার কিন্তু গত এই যে এপ্রিল মাস চলছে, সেই এপ্রিল মাসের তথ্য পরিসংখ্যান কিন্তু এর মধ্যে নেই। সেটা যোগ করলে নিশ্চয়ই এই হার অনেক বেশি বেড়ে যাবে। সেসব বিষয় নিয়ে কেন এই দুর্ঘটনা ঘটছে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর রাশিদুল হাসান। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন রাশিদুল হাসান? আমি এই যে তথ্য পরিসংখ্যানগুলো দিচ্ছিলাম যে চট্টগ্রাম আসলে সড়ক দুর্ঘটনায় শীর্ষে গত 3 মাসের যে পরিসংখ্যান, তাতে আপনার দৃষ্টিতে আসলে কেন এই সড়ক দুর্ঘটনাগুলো বেড়ে গেল হঠাৎ করে, বা কেন আসলে এই দুর্ঘটনাগুলো ঘটছে, আপনি কি মনে করেন? ডক্টর রাশিদুল হাসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি মূলত আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে বিআরটি এর পরিসংখ্যানেই বলছে চট্টগ্রাম দুর্ঘটনায় শীর্ষে। আপনার দৃষ্টিতে আসলে কেন এই দুর্ঘটনাগুলো ঘটছে বা কি কারণ? ধন্যবাদ। নিরাপদ সড়ক বা দুর্ঘটনার যে কারণগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা প্রথমে একটু অবতারণা করছি যে 2023 সালে বাংলাদেশে মোট সড়ক দুর্ঘটনা হয়েছে প্রায় 6,929টি। ফলশ্রুতিতে মৃত্যু হয়েছে প্রায় 8,500 অধিক মানুষের, বা আহত হয়েছে 10,900 জনের বেশি মানুষ। এবং সেক্ষেত্রে আমরা বিআরটি এর তথ্য অনুসারে যদি দেখি, শুধুমাত্র এই 2024 সালের প্রথম 3 মাসে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্চ মাসে দুর্ঘটনা হয়েছে 224টি, মৃত্যু হয়েছে 550টি, এবং ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনা ঘটেছে সারা দেশে 569টি এবং মৃত্যু হয়েছে 523টি, এবং জানুয়ারি মাসে দুর্ঘটনা 473টি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু 404টি। অর্থাৎ এই যে বিশাল সংখ্যক যে দুর্ঘটনা এবং সেই ফলশ্রুতিতে আমাদের মানব ক্ষয়, মৃত্যু এবং আহতের সংখ্যাটি এই মুহূর্তে আমরা বললাম না, এই সংখ্যাটি আরও অনেক বৃহৎ। আর যদি বিশেষ করে আমরা চট্টগ্রামের দিকে দৃষ্টিপাত করি, সেক্ষেত্রে কিন্তু আমরা চট্টগ্রামে দেখছি চট্টগ্রাম বিভাগে 2023 সালে শুধু দুর্ঘটনা ঘটেছে 1233টি এবং নিহত হয়েছে 1205টি। এখন সেক্ষেত্রে যদি দুর্ঘটনার কারণগুলো অনুসন্ধান করতে যাই, এবং এক্ষেত্রে আরেকটি বলছি, আমি গত 3 দিন আগে আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, এবং তার কিছুদিন আগে আমাদের একজন ছাত্রী এই একই রাস্তাতে দুর্ঘটনায় আহত হন, এবং ইতিপূর্বে এর আগেও আমাদের 2 জন ছাত্র সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত হয়েছেন। এগুলোর বিষয়ে যদি আমরা একটু গবেষণার দিকে তাকাই, ফলশ্রুতিতে আসলে আমরা দেখতে পারবো চালকের অতিরিক্ত গতিতে গাড়ি চালনা, রাস্তায় অবৈধভাবে হচ্ছে গাড়ির অবস্থান, এছাড়াও আমাদের সড়ক ডিজাইনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়ে গেছে। বিশেষ করে আমি একটু উল্লেখ করতে চাই, চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত যে 50 কিলোমিটার রাস্তা আছে, সেই রাস্তার দুপাশে প্রায় 13টি স্কুল, একটি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 10টি কলেজ এবং 22টি বাজার আছে।
এই বিশাল জনসংখ্যকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাস্তার 200 মিটারের মধ্যে অবস্থান করছে, সেখানে কিন্তু আমরা সড়ককে নিরাপদভাবে দেখছি না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই রাস্তাটির মধ্যে 25টি বিপজ্জনক বাঁক রয়েছে এবং রাস্তার দুপাশে প্রায় 15,000 স্থাপনা আছে। এই রাস্তাটি এত বিশাল সংখ্যক এবং জনগুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী পেপার মিল থাকার পরেও কিন্তু আমরা বারবারই দেখছি এই রাস্তাটিকে যে দুর্ঘটনা ঘটছে সেটা হ্রাস করার লক্ষ্যে প্রধান যে অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে রাস্তার প্রশস্ততা। এই রাস্তাটি অনতিবিলম্বে যদি 4 লেন করা যেত, সেক্ষেত্রে সড়ক দুর্ঘটনা, মুখোমুখি দুর্ঘটনার সংখ্যাগুলো কমে আসতো। এছাড়া এই রাস্তায় যে বিপুল সংখ্যক অবৈধ নাম্বার প্লেট বিহীন যে সিএনজিগুলো চলাচল করছে, সেই দিকটাতেও আমাদের বিশেষ নজর রাখা উচিত। এবং একই সাথে এই কাপ্তাই রাস্তাতে যে 2টি পরিবহন সংস্থা চলাচল করছে, বাস সার্ভিস চলাচল করছে, সেই বাস চলাচলগুলো অতিরিক্ত গতিতে চলাচল করছে, ফলশ্রুতিতে বারংবার দুর্ঘটনার শিকার হচ্ছে এই এলাকায় এই রাস্তাতে চলাচলকারী ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ। আমরা মনে করি এই নিরাপদ সড়ক তৈরি করতে গেলে অবশ্যই চট্টগ্রাম থেকে কাপ্তাই পর্যন্ত রাস্তাটিকে 4 লেন করা এবং রাস্তার দুপাশে পর্যাপ্ত পরিমাণে সড়ককে নিরাপদ করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, বিশেষ করে পুলিশ বক্স, সড়কের গতি নিয়ন্ত্রণ এবং সর্বশেষ যেগুলো হচ্ছে রাস্তার ডিজাইনের কারণে যে বাঁকগুলো হয়ে রয়েছে, বিপজ্জনক যে বাঁক আমি অলরেডি বলেছি, সেখানে আমাদের গবেষণায় বলছে 25টি বিপজ্জনক বাঁক রয়েছে। সেই বাঁকগুলোকে যদি নিরাপদ করা সম্ভব হতো, তাহলে হয়তোবা এই মানুষের যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে এই সড়কের মধ্যে, সেগুলো কমে আসতো। অবশ্যই সেক্ষেত্রে লাইসেন্সধারী ড্রাইভারকে গাড়ি চালাতে হবে এবং সুনির্দিষ্ট গতিসীমার মধ্যে তাদেরকে রাখতে হবে, এবং যদি না হয় তাহলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহায়তার মাধ্যমে তাদের বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা নিতে হবে। একই সাথে জনগণকেও সচেতন হতে হবে, বাজারগুলোকে রাস্তা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে প্রশাসনকে। এই বিষয়গুলো যদি করা সম্ভব হয়, আমার মনে হয় যে সেক্ষেত্রে এই সড়কটি নিরাপদ হয়ে উঠবে। এবং আমরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা আমাদের ছাত্রছাত্রীদের সাথে একই সুরে বলতে চাই, এই সড়কগুলোকে নিরাপদ করার জন্য 4 লেন করার কোনো বিকল্প নেই এবং একই সাথে নিরাপদ করার জন্য বাঁকগুলোর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে তৈরি করা যাবে এবং হচ্ছে অবৈধ যাত্রী, অবৈধ পরিবহন এবং অনিয়ন্ত্রিত গাড়িগুলোর বিষয়ে কঠোর অবস্থানে যেতে হবে প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে। তাহলে মনে হয় সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অবশ্যই একটি সর্বনিম্ন। ডক্টর রাশিদুল, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো বিস্তারিত আলোচনা করতে চাই। বিশেষ করে চট্টগ্রামে কেন আসলে সড়ক দুর্ঘটনাগুলো বেশি ঘটছে তার কারণ আমরা আরো একটু অনুসন্ধান করতে চাই আপনার বিশ্লেষণের মাধ্যমে। আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা নিয়ে। নিশ্চয় আপনারা জানেন যে বিআরটি এর তালিকায় চট্টগ্রাম সড়ক দুর্ঘটনায় শীর্ষে রয়েছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর রাশিদুল হাসান। ডক্টর রাশিদুল হাসান, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি বিরতির আগে বলছিলেন যে কাপ্তাই সড়কে বিশেষ করে চুয়েটের যে 2 শিক্ষার্থী মারা যাওয়ার পর কাপ্তাই সড়কের যে দুর্ঘটনা ঘটছে সেসব বিষয়ে বিস্তারিত বলছিলেন, কিন্তু আমি একটু জানতে চাই সেটা হচ্ছে চট্টগ্রামে বিভিন্ন সড়কে আসলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, আসলে সবগুলোর কারণে কি একই রকম? আপনার দৃষ্টিতে কি বলে? সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যে কারণগুলো প্রধানভাবে বিবেচিত হয়, অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি এবং ফিটনেসবিহীন গাড়ি, এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে একই রাস্তাতে ভিন্ন ভিন্ন গতির ভিন্ন ভিন্ন প্রকৃতির গাড়ির চলাচল। অর্থাৎ আমরা মাঝে মাঝেই লক্ষ্য করে থাকি যে আমাদের 3 হুইলার অযান্ত্রিক যানবাহনগুলো মহাসড়কে উঠে চলে আসে, ফলশ্রুতিতে এই একটি দুর্ঘটনা হয়। আর সমগ্র দেশের সাথে চট্টগ্রামের ভূপ্রকৃতিগত কিছু বৈচিত্র্যের কারণে এখানে পাহাড়ি অঞ্চল এবং রাস্তাগুলোর বাঁকগুলো অনেক বেশি, ফলশ্রুতিতে এই বাঁকগুলো অনেক সময় হচ্ছে অনিরাপদ করে তোলে মহাসড়কগুলোকে বা আঞ্চলিক সড়কগুলোতে। এছাড়াও আরেকটি বড় বিষয় হয় যে চট্টগ্রাম মহানগরীর বাইরে যে আঞ্চলিক রাস্তাগুলো বা উপজেলা পর্যায়ের রাস্তাগুলো রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অপেশাদার এবং হচ্ছে লাইসেন্সবিহীন ড্রাইভারদের ব্যাপক পরিমাণে হচ্ছে লাইসেন্সবিহীন সিএনজি ড্রাইভিং হিসাবে মহাসড়কে চলে আসা, ফলশ্রুতিতে দুর্ঘটনার কারণ বাড়ছে। আর নতুন একটি উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে, আমাদের পরিসংখ্যানে বলছে যে আমাদের চট্টগ্রামে যত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে যে দুর্ঘটনা ঘটেছে
তার গড়ে দেখা যাচ্ছে 21 থেকে 25% মধ্যে মোটরসাইকেল আরোহীদের দুর্ঘটনা হচ্ছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মোটরসাইকেলের প্রতি আগ্রহ বেড়েছে, তবে প্রশিক্ষিত ড্রাইভার, হেলমেট ব্যবহার এবং গতি নিয়ন্ত্রণ এই বিষয়টিকে অবশ্যই তাদেরকে সচেতন হতে হবে। আর এছাড়া আরেকটি বড় বিষয় আমরা বারবারই উল্লেখ করছি, চট্টগ্রামের সাম্প্রতিককালে অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলশ্রুতিতে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তার সাথে মিল রেখে কিন্তু রাস্তাগুলো সম্প্রসারণ করা হয়নি। ফলশ্রুতিতে রাস্তায় আসলে রাস্তার প্রশস্ততার তুলনায় যানবাহনের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই যে অধিক সংখ্যক যানবাহন একই সময়ে রাস্তায় থাকার ফলে একটি প্রতিযোগিতা শুরু হয়, অথবা যানজটের তৈরি হয়। ফলশ্রুতিতে যানজট থেকে বের হওয়ার পর মুহূর্তে ড্রাইভারদের গতি কিছুটা বেড়ে যায়, সেটি একটি বিষয়। আর আমরা আরেকটা জিনিস বারবারই লক্ষ্য করছি, মহাসড়ক এবং আঞ্চলিক রাস্তার সাথে বাজারের অবস্থান, ফলশ্রুতিতে রাস্তার মধ্যে শৃঙ্খলার যে বিষয়টা সেটা কমে যাচ্ছে, এবং এই সবগুলো বিষয়কে একত্রিতকরণের ফলশ্রুতিতে দেখা যাচ্ছে চট্টগ্রাম অঞ্চলে সড়ক দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং গত 2023 সালে শুধু চট্টগ্রামে আগে উল্লেখ করেছি প্রায় 1205 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই সড়ক দুর্ঘটনার কারণে। তো এই সবগুলো বিষয় আসলে আমাদের চট্টগ্রামের মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোকে আসলে মৃত্যু ফাঁদে রূপান্তরিত করেছে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনি অনেকগুলো কারণ বলছিলেন, পাশাপাশি আসলে সড়ক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগের জায়গাটা কি আসলে সঠিকভাবে হচ্ছে বলে মনে করেন? না, আমি বলেছি যে একটি সড়ক ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো বিষয় জড়িত আছে। প্রথম যে বিষয়টা হয় সড়কের, একটি হচ্ছে আপনার ডিজাইন, এবং এটি একটি প্রকৌশল বিদ্যার সাথে সরাসরি সংযুক্ত। রাস্তার কার্ভের কত ডিগ্রি পর্যন্ত হবে এবং সেখানে স্লোপ কত ডিগ্রি হবে, এবং রাস্তাগুলোর দুপাশে বা কার্ভগুলোর মধ্যে, বাঁকের মধ্যে দৃশ্যমান অংশ যেন দেখা যায়, সেই জন্য দুপাশে কিছুটা জায়গা গাছ বা অন্য কোনো স্থাপনা তৈরি করা যাবে না, যাকে বাঁকের থেকে আপনি দূরে দেখতে পারেন। সেই বিষয়গুলোকে আসলে ব্যবস্থাপনা শুধু রাস্তা তৈরি করলে হবে না, পরবর্তীতে তার ব্যবস্থা কোনো জায়গায় যেতে হবে। আর দ্বিতীয় বিষয়টি, অবশ্যই সড়ককে নিরাপদ করতে হলে আমাদের সড়ক নিরাপত্তার জন্য যে আইনগুলো আছে তার যথাযথ ব্যবস্থাপনা এবং প্রয়োগ করতে হবে। অর্থাৎ রাস্তাতে অনিয়ন্ত্রিত গতিতে কেউ যেন গাড়ি চালাতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। লাইসেন্সবিহীন কোনো ড্রাইভার যেন গাড়ি চালাতে না পারে, ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন দিকে আসতে না পারে, এবং সেগুলোর বিষয়ে পুলিশ প্রশাসন বা বিআরটিকে যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে। শুধুমাত্র অল্প কিছু সময়ের জন্য, 2-4 দিনের জন্য মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আসলে এটি সম্ভব না। সেক্ষেত্রে আসলে সার্বক্ষণিকভাবে মহাসড়কের নিরাপত্তা এবং আঞ্চলিক সড়কের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে কাজ করতে হবে। এবং লাইসেন্সধারী যে সিএনজি, আমি আগেও বলেছিলাম, অতিমাত্রায় সিএনজির সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এই ধরনের একটি ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের সড়কগুলোতে। আর যে সমস্ত ড্রাইভার কতক্ষণ গাড়ি চালাচ্ছেন, কোন গতিতে চালাচ্ছেন, অথবা ড্রাইভারদের মধ্যে কেউ নেশাগ্রস্ত আছেন কিনা, সেই বিষয়গুলোতেও আসলে নজর দিতে হবে। এছাড়াও সড়কে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল যারা আরোহী চালাচ্ছেন হেলমেট পরছেন কিনা, তারা নিরাপদ সড়কের যে সিগন্যালগুলো দেওয়া আছে এবং গতিসীমা নির্ধারণ করে দেওয়া আছে কিনা, সেগুলোর বিষয়ে তারা সচেতন আছে কিনা, এই বিষয়ে সারা বছরব্যাপী কার্যক্রম চালাতে হবে। তাহলেই আসলে একটি সড়ক আসলে পুরোপুরি মাত্রায় নিরাপদ হয়ে উঠতে পারে। অবশ্যই বলেছি, আমরা আপনার আরো কথা শুনবো, বিশ্লেষণ শুনবো। আমাদের আরো একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে এসে আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব। দর্শক, আমরা আরো একটা বিরতিতে যাব, ফিরবো একটু পর। সঙ্গে আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম সড়ক দুর্ঘটনা নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর রাশিদুল হাসান। ডক্টর রাশিদুল হাসান, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি এই পর্যায়ে একটু জানতে চাই, যদিও আপনি এর আগে বলেছেন যে বিভিন্ন কারণ বলেছেন, কিন্তু তারপরে আমি যদি একটু উপসংহারের জন্য জানতে চাই, সেটা হচ্ছে যে এই সড়ক দুর্ঘটনা বন্ধে আসলে কার কি দায়? এক্স্যাক্টলি। প্রথম কথা, আমরা দেখছি যে 2023 সালের যে সড়ক দুর্ঘটনার তথ্য, সেখান থেকে আমরা দেখেছি পথচারীকে গাড়ি চাপার ক্ষেত্রে মৃত্যু, মানে টোটাল দুর্ঘটনায় যত মারা গিয়েছেন মানুষ, তার 52% পথচারীকে চাপা দেওয়া হয়েছে গাড়ির মাধ্যমে, এবং প্রায় 25%-এর কাছাকাছি মোটর সাইকেলের মাধ্যমে দুর্ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আসলে বিষয়টা হচ্ছে যে জনসচেতনতার বিকল্প কিছু নেই।
আমাদের যিনি গাড়িতে পরিবহনে ড্রাইভার আছেন, হেল্পার আছেন, সেও কিন্তু একজন আবার একটা সময় নিজেই হচ্ছে যাত্রী বা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। প্রত্যেক মানুষকে জনসচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। রাস্তা পারাপারের নিয়ম, ডিভাইডারগুলোকে সুনির্দিষ্টকরণ এবং রাস্তা পারার ক্ষেত্রে ডানে বামে তাকানোর যে বিষয়গুলো খুব অনেক পুরানো বিষয়, কিন্তু তারপরেও এই সামান্য ভুলগুলোর জন্যই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সড়ক আইনকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ পুলিশ প্রশাসন বিআরটিএ-কে ফিটনেসবিহীন গাড়ি, যেটি সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী, সেই বিষয়টিকে নজর রাখতে হবে এবং প্রতিটি রাস্তায় গতিসীমা নির্ধারণ করতে হবে, যেন গতিসীমাকে কোনো গাড়ি বা কোনো মোটরসাইকেল বা সিএনজি যেন সেটাকে অতিক্রম করে না চালায়, করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তৃতীয় হচ্ছে লাইসেন্সবিহীন অদক্ষ ড্রাইভারকে রাস্তাতে কোনোভাবেই গাড়ি চালানোর ক্ষেত্রে সংযুক্ত রাখা যাবে না। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারি, অনেক সময় দেখা যায় যে অপেশাদার ড্রাইভার, হেল্পার তারা কখনো কখনো গাড়ি চালায়, ফলশ্রুতিতে দুর্ঘটনাটা ঘটে থাকে। আর তৃতীয় বিষয় হচ্ছে জনগণের চাহিদা, চলাচলের ব্যবস্থাপনার বিবেচনায় এখন সময় এসেছে শিল্প, কলকারখানা, বাণিজ্যিক নগরী চট্টগ্রাম বা তার চারিপাশে উপজেলাগুলোতে যেভাবে বিস্তৃত হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রাম মহানগরীর সাথে সংযুক্ত অন্যান্য রাস্তা, বিশেষ করে আমি বারবার জোর দিচ্ছি যে কাপ্তাই চট্টগ্রাম যে সড়কটি আছে সেই সড়কটিকে 4 লেনে উত্তীর্ণ করা না হলে এই রক্তের বন্যা বন্ধ হবে না। আমরা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পুরো ছাত্রছাত্রী সকল চুয়েট পরিবার আমরা মর্মাহত আমাদের 2জন মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে। তা এই ধরনের মৃত্যু কিন্তু বাংলাদেশে আমরা বলেছি তথ্য দিয়ে প্রতি বছর যে প্রতিটি পরিবারের জন্য যে একটি বিশাল মানসিক চাপ, শারীরিক চাপ, অর্থনৈতিক চাপ তৈরি করছে, সেটা দেশের অর্থনীতির জন্য কিন্তু 10,000 মানুষ মরে যাচ্ছে এক বছরে সড়ক ধরে, সেটাও একটা কিন্তু অর্থনৈতিক চাপও তৈরি করছে। তো তার থেকে পরিত্রাণের জন্য আমাদের সরকার, পুলিশ প্রশাসন, বিআরটিএ এবং জনসাধারণকে একসাথে কাজ করতে হবে এবং সড়ককে নিরাপদ করতে হলে সড়কের ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, বাঁকগুলোকে নিরাপদ করে তুলতে হবে এবং জনসচেতনতার মাধ্যমে মানুষকে, সবাইকে আমরা নিরাপদ সড়কের প্রতিশ্রুতি দিতে পাই, যাতে একটি সন্তান নিরাপদভাবে তার বাবা মার কাছে ফিরে যেতে পারে, একইভাবে বাবা মা যেন বাইরে যেয়ে আবার নিরাপদে আমার ঘরে ফিরে আসতে পারে। তাহলে আসলে আমাদের সবার যে চাহিদা, সবার যে দাবি নিরাপদ সড়ক, সেটি পরিপূর্ণ হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর রাশিদুল হাসান। আপনার অনেকগুলো পরামর্শ, নিশ্চয়ই আমরাও আশা করব সরকার বা কর্তৃপক্ষ যারা আছে তারা মনোযোগ দেবেন এবং সড়ক অনেক বেশি নিরাপদ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।